নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন করার জন্য আপনাদের দরবারে উপস্থিত। সামনে এই সবুজ বোতলটা দেখে আপনাদের মনে হতেই পারে যে কি ব্যাপার, হঠাৎ করে একটা সবুজ বোতল সামনে কেন? এটা কি কোনো বিয়ারের বোতল? না। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যদি দেখতে পারেন, আমার মতন চোখের প্রবলেম যদি আপনাদের না থাকে, তাহলে দেখবেন এটা হচ্ছে নিম পাতা, করলা এবং জাম একত্রিত করে তার জুস। এইটা আমার মোটামুটি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, কেননা আমি সুগারের পেশেন্ট তো। এটা অত্যন্ত তেঁতো। আজকে এই বোতলটাকে পাশে রেখেছি এবং একটু আগেই আমি খেয়ে উঠলাম। এখন বোধহয় 4টে বেজে গেছে, 4টে 5-10 মতন বাজবে। তারপরে এখানে আমি 2 ছিপি 3 ছিপি এই তিক্ত রসটাকে আমি পান করেছি। প্রথমত হচ্ছে অত্যন্ত বাজে কোয়ালিটির খাবার ছিল। আমি অনলাইন থেকে খাবার আনিয়েছিলাম, এত তেল মশলা ঝাল, তো মনে হলো শরীর যদি খারাপ হয়ে যায়, তাই জন্য এই নিম পাতার রস, করলার রস, জামের রস একত্রিত করা এই রসটা, তাই জন্য আমি খেয়ে নিয়েছি। আজকের যে প্রেডিকশনটা করব সেটা কিন্তু এই জুসটার চাইতেও আরো তিক্ত। কেননা আমি পূর্বে বহুবার বলেছি যে আমি যখন কারোর প্রেডিকশন করি, তখন কিন্তু আমি একজন অ্যাস্ট্রোলজার, সমাজ সংস্কারক নয়, প্রেডিক্টর। তখন যেটা সত্য সেটাই কিন্তু আমাকে বলতে হবে। আমরা সত্য কথা শুনতে ভীষণ ভয় পাই, এটা তো মিথ্যে কথা নয়। সত্যকে আমরা ডাইজেস্ট করতে পারি না। কিন্তু প্রফেশনাল এথিক্স, আমি যেদিন থেকে প্রফেশনালি অ্যাস্ট্রোলজি নয়, নর্মালি অ্যাস্ট্রোলজি শুরু করেছি, বা এমনি কারোর প্রেডিকশন করতাম, কোনো প্রফেশনালি প্রেডিকশন করতাম না, সেদিন থেকেও আমার দায়বদ্ধতার মধ্যে ছিল যে আমি যেটা দেখব সেটাই বলবো। তাতে শুনতে খারাপ লাগলে আমার কিছু করার নেই। তাই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষ আমাকে কিন্তু, মানে কি বলবো, ঘৃণার চোখে বললেও ভুল হবে। তাদেরকে যদি বলা হয় যে প্রথম কোন মানুষটাকে মেরে ফেলতে চাও, তারা বলবে সুমন্ত জি চৌধুরীকে। আবার সেরকম কোটি কোটি 300 কোটি মানুষ আমাকে কিন্তু ঈশ্বর তুল্য মনে করে পুজো করেন। পাশেই রেখে প্রেডিকশনটা তাই আমি করি, তিক্ত প্রেডিকশন। এই প্রেডিকশনটি একজন জাতিকার প্রেডিকশন। তার মা আমাকে প্রেডিকশনটি করতে বলেছেন। এই প্রেডিকশনটি পুরোপুরি কিন্তু বিবাহ কেন্দ্রিক প্রেডিকশন। প্রেডিকশনে পরে আসছি, তার আগে ছোট্ট বিজ্ঞপ্তি। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, বা দেখা গেল মেবি, মে নট বি, এটা হতেও পারে নাও হতে পারে, তাহলে আপনারা চোখ বড় বড় করে দু চোখের ভেতরের যে মণিটা রয়েছে, সেই মণির ছবি বা চোখের ছবি পাঠিয়ে দেবেন। চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করা যায়, এটা এতদিনে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন। মনে রাখবেন, কারোর যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে হাত দ্বারা, সংখ্যাতত্ত্ব দ্বারা, হোরা পদ্ধতি দ্বারা, বা বল টিয়া পাখি দ্বারা, এইগুলোর দ্বারা কিন্তু কখনো প্রেডিকশন করা যায় না। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে একমাত্র চোখের কর্নিয়া দ্বারা
কালপুরুষ ছকের মধ্যে দিয়েই কিন্তু প্রেডিকশন করা যায়। তাই জন্য যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সত্যি সত্যি প্রপার ভাবে না থাকে, তাহলে বা মেবি মে নট বি হতেও পারে, কনফিউশন রয়েছে, তাহলে চোখের ছবি পাঠিয়ে দেবেন। এই যে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিলেন, তারপর কিন্তু আমি এমন কোন স্থানে আছি, দেখা গেল সেখানে নেট কানেকশন নেই, বা আমি খুব বিজি, যেমন আজকে আমার চেম্বার নেই, কালকে আবার আমার বর্ধমানের চেম্বার আছে, তো আমি যদি বিজি হয়ে যাই, মনে রাখবেন বিজি বা নেট কানেকশন নেই এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না করে বা ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্সের মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি কিন্তু যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে, যেমন এই প্রেডিকশনটি কন্যার সম্মতি নিয়ে তার মা প্রেডিকশনটি করতে বলেছেন, যেই হোয়াটসঅ্যাপ থেকে বলেছেন আমি সেই হোয়াটসঅ্যাপে কিন্তু লিঙ্কটা পাঠিয়ে দেব। যখনই পেয়ে গেলেন লিঙ্কটা, সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। সেটা যতই তিক্ত হোক, সেটা কিন্তু সত্য প্রেডিকশন, তাই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবার দায়িত্ব বা সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের, সেটা কিন্তু আমার নয়। এমন অনেকে আছেন যারা কিন্তু চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করাতে চান। তাদেরকে জানিয়ে রাখি যে আমার অফিস নাম্বার হচ্ছে 7003055489। আবার বলছি 7003055489। আরেকটা নাম্বার হচ্ছে 8336856996। তাহলে একটা নাম্বার হচ্ছে 7003055489, আরেকটা নাম্বার হচ্ছে 8336856996। এই যে কোনো এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে বেলা 10টা থেকে 10 AM থেকে 2 PM দুপুর 2টোর মধ্যে ফোন করবেন। এই সময়টাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবেন, এবং এই সময়ের মধ্যে কিন্তু ফোন করে নিজেদের নামটা নথিভুক্ত করে নেবেন, এবং সেখানেই আপনারা জানতে পাবেন যে আমার চেম্বারটা কোথায় কোথায় রয়েছে। সন্নিকটস্থ চেম্বার যেটা আপনাদের পড়বে, সেখানে এসে আপনারা আমার সাথে, আমার কাছে সামনাসামনি বসে কিন্তু প্রেডিকশনটি করতে পারবেন। আজ যে জাতিকার প্রেডিকশনটি করব, সেই জাতিকার মানে বিয়ে হচ্ছে না বললে ভুল হবে, পাত্র খোঁজা চলছে, কিন্তু জাতিকার কিছু ক্রাইটেরিয়া আছে, সেইগুলো ফুলফিল করা ভীষণ প্রয়োজন। তার আগে সর্বপ্রথম আমি জন্মছকটি বলে দিই, তারপর স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি বলি। জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, এগুলো যদি জানতে হয়, তাহলে আমার যে অনলাইনের প্রেডিকশন, আমার যে ইউটিউবে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্তজি চৌধুরী এই ইউটিউব চ্যানেলটিতে রয়েছে, সেখানে আপনারা 3-4টি প্রেডিকশন যদি দেখেন, শোনেন, তাহলেই বুঝতে পারবেন। আমি ডিটেলসে আগে তো প্রত্যেকটা প্রেডিকশনের আগে বলতাম, এখন আর বলি না, বহুবার বলেছি, তাই জন্য যারা জানেন না তারা জেনে নেবেন। জন্মছকটি যদি লক্ষ্য করা যায়, তাহলে এই জাতিকার কিন্তু ধনু লগ্ন এবং কর্কট রাশি। 1 নম্বর ঘরে প্লুটো, 2 নম্বর ঘরে রাহু এবং রবি, 3 নম্বর ঘরে মঙ্গল, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে চন্দ্র এবং কেতু, 9 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে শনি এবং শুক্র, 12 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং বুধ। আর স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি লক্ষ্য করা যায়, তাহলে 1 নম্বর ঘরে মঙ্গল, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে শনি, 4 নম্বর, 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 6 নম্বর ঘরে রাহু এবং বৃহস্পতি, 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে ইউরেনাস এবং চন্দ্র, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে নেপচুন, প্লুটো এবং রবি, 11 নম্বর ঘরে শুক্র এবং বুধ, আর 12 নম্বর ঘরে কেতু। প্রেডিকশনটি করার সময় আমার অনেক হেঁচকি বা ঠেকুর উঠতেই পারে, তার কারণ জাস্ট খেয়ে উঠলাম। আমি আবার বলছি,
খেয়ে উঠে বোধহয় 5 মিনিটও এখনো যায়নি, আমি প্রেডিকশন করতে বসে গেছি। তার কারণ তারপর আমার আরো অনেক কাজ রয়েছে, আর সময় নেই। প্রেডিকশনটি করা ভীষণ জরুরি। তাই জন্যই যদি প্রেডিকশন করার সময় হিঁচকি ঢেকুর নানান রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যেগুলো কাঙ্ক্ষিত নয়, আমাকে আপনারা কিন্তু নিজ গুণে ক্ষমা করে দেবেন। মেয়েটির পাত্র দেখা চলছে। মেয়েটি বলেছে যে সরকারি চাকুরে ছাড়া কিন্তু সে বিয়ে করবে না। এইবার সবচেয়ে বড় কথা, তার দ্বিতীয় যে ক্রাইটেরিয়া তা হচ্ছে বিবাহের পর স্বামী এবং আমি, মানে মেয়েটি এবং তার স্বামী যাকে বিয়ে করবে, সে সেপারেট থাকবে, একটা আলাদা ফ্ল্যাটের মধ্যে সেপারেট থাকবে। সেই কোনো শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি হ্যান ত্যান এদের কারোর সাথে সে থাকবে না। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট এখান থেকেই শুরু করি, এবং তার সর্বপ্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে, তার যেটা তার ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে লম্বা হতে হবে। হ্যাঁ, ছেলেকে লম্বা হতে হবে, এবং ছেলেকে গৌরবর্ণ হতে হবে, এবং ছেলেকে সুদর্শন হতে হবে। আমি যখন খুব ছোট ছিলাম, ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম আমার স্ত্রী হবে সুচিত্রা সেন। আমি এটা স্বপ্ন দেখতাম যে আমার স্ত্রী মধুবালার মতন হবে অথবা সুচিত্রা সেনের মতন হবে। যদিও আমার এই জন্মে বিয়ে হয়নি, আর ভবিষ্যতে হবেও না, কেননা আমার অনেক বয়স। কিন্তু আমি স্বপ্ন দেখতাম। কিন্তু আয়নার সামনে যখন দাঁড়াতাম, এখন খানিকটা তাও পদের মোটামুটি দাঁড়ি ফাড়ি রেখে হেইতে রেখে পদের, কিন্তু ছোটবেলায় আমি নাটা মোটা গাঁটা খাড়া খাড়া চুল, কালো, কেননা আমি সারাক্ষণ মাঠে পড়ে থাকতাম। আর মা কিন্তু কি করতো, মানে যত পারতো খাওয়াতো। ভাব, আগেকার দিনের মহিলা তো, খা নয়তো শরীরে শক্তি থাকবে না, তাই জন্য মোটা নাটা গাঁটা খাড়া খাড়া চুল, চুলে তেল দিতেই হবে। এখনকার মতন শ্যাম্পু করা উড়ু উড়ু চুল হলে চলবে না, তাই জন্য খাড়া খাড়া চুল হয়ে থাকতো। কেন, ছোট ছোট চুল, তেল দিলে খাড়া খাড়া হয়ে থাকতো, কালো। তো আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যেকের যেমন মনে হয়, আমারও মনে হতো আমি বোধহয় খুব সুপুরুষ বললে ভুল হবে, সুবালক, মানে খুব সুন্দর দেখতে একজন বালক। পরবর্তীকালে মনে হতো সুন্দর দেখতে একজন কিশোর। তার পরবর্তীকালে কোনোদিন মনে হয়নি। আমি আস্তে আস্তে বুঝতে পারতাম যে আমি কিন্তু অন্তত বাহ্যিক দিক দিয়ে দেখতে গেলে আমি কিন্তু একদম দেখতে শুনতে ভালো নই, এটা আমি জানতাম। তো যাই হোক, আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে একটা পদে এসছে। তবুও কিন্তু আপনারা যারা যারা আমার অনুষ্ঠান দেখেন, আমি কমেন্টস গুলোকে ব্যক্তিগত করে রাখি, তাই যদি দেখেন অনেকেই কিন্তু বলে অ্যাডিক্টেড মাল বলে মনে হচ্ছে, অনেকেই বলে খেপচুরিয়াস মাল বলে মনে হচ্ছে, অনেকেই বলে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু পুরো পাগলা বলে, এখনো বলে। কিন্তু তাও এখনো খানিকটা পদের, অন্তত মানুষ বলে মনে হয়। সে খেপচুরিয়াসই হই, অ্যাডিক্টেড হই, যাই হই, অন্তত মানুষ বলে মনে হয়। কিন্তু তখন ঠিক মানুষ বলেও মনে হতো না। কিন্তু আমি স্বপ্ন দেখতাম সুচিত্রা সেন বা মধুবালাকে বিয়ে করব। কেমন, যাই হোক। আর তখন কিন্তু কোনো রকমের টেলিভিশন ছিল না। আমি যখন যে সময়টার কথা বলছি, টেলিভিশন ছিল না, তাই জন্য সিনেমা হলে গিয়ে সুচিত্রা সেন বা মধুবালার ফিল্ম দেখার পর আমি সারাক্ষণ মনে হতো যে আমার সবচেয়ে ভালোবাসার যে নারী, ইনি, সেটা মনে হতো। এখন এই যে জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এই ছকের মধ্যে দিয়ে আমি এই মেয়েটির রূপটিকেও কিন্তু খুব ভালো মতন জাজ করতে পারছি। কিন্তু মেয়েরা মায়ের জাত এবং সুপুরুষ, লম্বা, সরকারি চাকরি করবে, গৌরবর্ণ, হ্যান ত্যান, অনেক তার ক্রাইটেরিয়া থাকলেও মেয়েটির সৌন্দর্য নিয়ে আমি একটি কথাও বলবো না। বিকজ মেয়েরা মায়ের জাত, তাদেরকে আঘাত দেওয়াটা আমার কাজ নয়। কিন্তু এটাও মনে রাখা দরকার যে কেবল আমি চাইলে হবে না। মেয়েটি যদি চায় যে ঋত্বিক রোশনের মতন বর হবে, তাহলে বরও কিন্তু কখনো চাইবে না শূর্পণখার মতন আমার কোনো বউ হোক, বা হিড়িম্বার মতন আমার কোনো বউ হোক। আবার বলছি, খুব শুনতে খারাপ লাগবে, কিন্তু কি করব, বলতেই হবে। তাহলে আমি যদি সুচিত্রা সেন, দেখা গেল সুচিত্রা সেনের মতন একটা মেয়ে আছে, এখনের কথা বলছি না, তখন হয়তো ছিল, সুচিত্রা সেন তো বাদ দিয়ে দিন, এমনি কেউ হয়তো ছিল, তো সেই মেয়েটিকে যদি জিজ্ঞেস করা হতো তুমি কি ওই সুমন্ত চৌধুরীকে পছন্দ করবে,
তখন সে কি বলতো যে আমার সবচেয়ে আদর্শ পুরুষ, সবচেয়ে সুন্দর হ্যান্ডসাম পুরুষ? সে তো বলতো না। বিয়ে করা, প্রেম করা তো অনেক ব্যাপার, মানে আলাদা ব্যাপার। সুতরাং ব্যালেন্স শিট হচ্ছে জীবনটা, ডেবিট ক্রেডিট মেলাতেই হবে। আমি চাইছি এমন একজনকে, সে একেবারে দেখা যাচ্ছে রাজকুমার, এবং যা যা সৌন্দর্যের প্রতীক, অর্থ থাকবে, লম্বা হবে, গৌরবর্ণা হবে, আর কি কি যেগুলো আছে আর কি, অথচ আমার সেই লেভেলটা নেই যদি আমি লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বপ্ন আমি দেখতেই পারি, দিবার স্বপ্ন আমি দেখতেই পারি, কিন্তু ঘুমের ঘোরে স্বপ্ন দেখলে ঘুম ভেঙে গেল, স্বপ্নটা কেটে গেল, কিন্তু দিবা স্বপ্ন বড় ভয়ঙ্কর জিনিস। আমি এই জাতিকার মা যিনি প্রেডিকশন করতে বলেছেন, তাকে এক বাক্যে বলছি, আপনার মেয়েকে দেখে আপনার কেমন মনে হয়? মা হিসেবে বাদ দিন, নর্মালি যদি আপনার মেয়েকে সামনে দাঁড় করানো হয়, মেয়ে অত্যন্ত সুন্দরী, আমি ভেতরের গুণ বাদ দিয়ে দিলাম, চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখিন চল। তাহলে চোখের দাবি মেটাবার ক্ষেত্রে যদি একটি পুরুষ মানুষ, বাদ দিয়ে দিন ঋত্বিক রোশন, মনে করুন আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আপনার মেয়েকে দেখে আমি কি বলবো? সত্যি আপনার মেয়ে কিন্তু খুব সুন্দরী, এই কথাটা বলবো তো? যদি বলি আমার মতন মানে বাহ্যিক সৌন্দর্যের দিক দিয়ে একদম, মানে কি বলবো, একদম থার্ড গ্রেডের একজন পুরুষ মানুষ যদি আপনার মেয়েকে না বলে, খারাপ ভাবে নেবেন না, আসলে কিভাবে বলবো ভেবে পাচ্ছি না, যে না এ খুব একটা সুন্দর নয়, তাহলে আপনি আশা করেন কি করে যে মেয়ে যা যা চাইছে সবকিছু ফুলফিল হবে? আর সবচেয়ে বড় কথা, শুধু চাইছেও না, কিন্তু সে কিন্তু তার জন্য বিয়েটা পর্যন্ত কিন্তু স্থগিত রেখে দিয়েছে, 2-3 বছর হয়ে গেল। তাহলে মেয়েকে দিবার স্বপ্ন দেখতে বারণ করুন, কেমন? এটা কিন্তু আমি প্রথমে নরমালি বললাম, আমি তো একজন বয়স্ক মানুষ, সুতরাং বয়স্ক মানুষ হিসেবে নরমালি বললাম যে নিজের পর্যায়ে ফিরে এসো, নিজের ক্যাটাগরি, নিজের স্ট্যান্ডার্ড, হ্যাঁ, সমানে সমানে সম্পর্ক হয়, সমানে সমানে বন্ধুত্ব হয়, সমানে সমানে কিন্তু যে কোনো একটা সম্পর্কের মেলবন্ধন ইনক্রিজ করে। একজন 5-এ রয়েছে, আরেকজন 95-তে রয়েছে, কখনো সেটা কিন্তু মানায় না। ফার্স্ট, এটা কিন্তু নর্মাল অভিজ্ঞতা থেকে বললাম। এইবার সরকারি পাত্র ছাড়া মেয়ে বিয়ে করবে না, তাহলে একজন জাতিকার বৃহস্পতি, কেননা প্রেম করছে না কিন্তু, মানে দেখে শুনে বিবাহের কথা চলছে, তাহলে বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশনের মধ্যে খুব ভালো মতন লক্ষ্য করা যদি যায়, এই ছকটির মধ্যে যে 6369 কানেকশন 95, বৃহস্পতি কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে, 12 নম্বর ঘরে বসে আছে। সেই বৃহস্পতি 1 2 3 4 5 6 7 6 নম্বর ঘরে কিন্তু হিট করছে। 6 নম্বর ঘর কিন্তু শুক্রের ঘর, এবং ঠিক বৃহস্পতি যেখানে ফিজিক্যালি বসে আছে তার আগের ঘরটাই হচ্ছে তুলার ঘর, শুক্রের ঘর, কারণ বৃশ্চিকের ঘরে বৃহস্পতি বসে আছে 12 নম্বর ঘরে, আর 6 নম্বর এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তাহলে শুক্র কিন্তু শনির সাথে বসে আছে, কিন্তু শুক্র সমসপ্তমে 5 নম্বর ঘরকে, কেননা 5 এবং 11 নম্বর ঘর সমসপ্তম ঘর, মঙ্গলকে হিট করছে। মঙ্গল যেখানে বসে আছে সেই ঘরটা হচ্ছে শনির ঘর, কুম্ভের ঘরে, এবং শনি কিন্তু সেই শুক্রের সাথে বসে আছে। আজকের দিনে লিখে দেওয়া যায় যে কোনো সরকারি চাকুরির সাথে, সরকারি চাকরি করে এইরকম কোন জাতকের সাথে এই জাতিকার, অর্থাৎ আপনার কন্যার বিবাহ হবে না। কোনো বিজনেসম্যানের সাথে আপনার কন্যার বিবাহ হবে না। হ্যাঁ, আপনার কন্যার বিবাহ হবে কিন্তু বেসরকারি চাকরিরত এরকম কোনো জাতকের সাথে। আপনি কোনো সরকারি চাকুরির সাথে বিয়ে দিন, বিয়ে দেওয়ার পর, এটা আমি কালকে চেম্বারেও অনেককে বলেছিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, আমার কোনো অসুবিধা নেই, আপনি 1 বছর তাদের কেবল বিবাহিত জীবনটা অতিক্রম করুক, যদি 366 দিন অতিক্রম করে, তাহলে আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেবো, আজকে সর্বসমক্ষে বলছি। একজন বিজনেসম্যান দেখা গেল ভালো, মানে যেমন ধরনের সৌন্দর্য সেরকমই দারুণ দেখতে, লম্বা, গৌরবর্ণ, হ্যান ত্যান সবকিছু ঠিক, দেখা গেল তার সাথে এর বিয়ে হলো, কোনো না কোনো ভাবে বিয়ে দেয়া হলো, 366 দিন যদি কাটাতে পারেন, মানে 1 বছর ক্রস করে গিয়ে তার আরেকটা দিন যদি কাটে,
আজকের দিনে আমি এখানে কথা দিচ্ছি, অন্তত আমার কথার যে একটা ভ্যালু রয়েছে, আমি কথা দিচ্ছি আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব, কখনো সেটা সম্ভব নয়। এই মেয়েটি বিবাহ করে যদি বিবাহিত জীবনে সুখী হতে চায়, এই মেয়েটির তো সুখী হওয়া বা দুঃখী হওয়া সেটা তো পরের ব্যাপার, তা নিয়ে আমি আলোচনা করব। মেয়েটি বিবাহ করে যদি 1টি বছর কাটাতে চায়, আমি ধরে নিলাম নেগেটিভিটিকে অফ করা হবে না, কেননা কেবল প্রেডিকশন করার জন্য আপনি আমাকে বলেছেন, তাহলে 1 বছর পর্যন্ত কাটবে না যদি বেসরকারি চাকুরিরত জাতকের সাথে এর বিয়ে না হয়। সরকারি চাকুরিরত বা ব্যবসারত কারোর সাথে যদি বিয়ে হয় তাহলে 365 দিন কাটবে না, এটা আজকের দিনে গ্যারেন্টি দিলাম। আপনি সেভ করে রাখবেন, মেয়েকে বিয়ে দিন, মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে 365 দিন কাউন্ট করবেন, 366তম দিনে এই ভিডিওটা নিয়েই আপনি আমার কাছে চলে আসবেন, সেভ করে রাখবেন। তাহলে আমার কি ইউটিউব চ্যানেল গেল এলো দেখে আপনি আপনি একদম চেম্বারে এসে বলবেন যে এই আপনি বলেছিলেন, দেখুন এখনো বিয়েটা চলছে, বিয়েটা রানিংই হবে না। ভালো থাকা খারাপ থাকা তো অনেক পরের ব্যাপার। বিয়ের পর স্বামীর সাথে আলাদা থাকতে চায়, এটা কিন্তু তার কন্ডিশন। কেমন? মেয়েটির কন্ডিশন ভেরি নাইস। ওই যে বললাম দিবা স্বপ্ন। যাই হোক, এবার অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যাতে যদি চলে আসি, আমার আপনার রাম শ্যাম যদু মধু সবার জন্মছকের 8 নম্বর ঘর দ্বারা শ্বশুর বাড়িকে নির্দেশ করে। পুরুষের ক্ষেত্রে শ্বশুর বাড়ি, মেয়েদের ক্ষেত্রে আবার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির জায়গাটা কিন্তু দেখা হয় 8 নম্বর ঘর দ্বারা। মনে রাখা দরকার 8 নম্বর ঘরে এই জাতিকাটির কিন্তু চন্দ্র প্লাস কেতু বসে রয়েছে। 8 নম্বর ঘরে চন্দ্র বসে থাকার জন্য এবং চন্দ্র ডাইরেক্ট হিট করছে রবিকে, সুতরাং ও কি চাইছে? আমি একা। ও কিন্তু শ্বশুর বাড়ি কেন চাইছে না? শ্বশুর বাড়ি মানে বিয়ে করার পর যেই বাড়িতে যাব, তো তাহলে সেই বাড়িটা ইন্ডিকেট করছে কর্কট রাশি, তাই তো 8 নাম্বার ঘরটা তো কর্কট রাশি হচ্ছে, ধনু যখন লগ্ন, তাহলে এই যে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ চন্দ্র সমসপ্তমে কিন্তু রবিকে হিট করছে। স্যার, চন্দ্র এবং রবি তো ফার্স্ট ক্লাস, কিন্তু মনে রাখা দরকার রবিটা তো শনির ঘরে বসে রয়েছে এবং রাহুর সাথে বসে রয়েছে। তাহলে এই জাতিকার ক্ষেত্রে বিবাহের পর কেবলমাত্র শ্বশুর শাশুড়ি এবং এক ছেলের সাথেও কিন্তু বিয়ে হবে না, যার সাথে বিয়ে হবে তার মিনিমাম সে ছাড়া আরো 2জন 3জন ভাই বোন থাকতে পারে, এটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, তার সাথে শ্বশুর শাশুড়ি হ্যান ত্যান, এইটা তো পরের ব্যাপার। সুতরাং এবং এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র রবির একত্রীকরণ, আমি বিয়ের পর যেখানে যাব সেখানে আমি একা থাকবো, সেখানে কেবল আমার মা আসবে, আমার ভাই, আমার বাবা আসবে, আমার ভাই আসবে, আমার দাদা আসবে, শুধু আমার পরিবারের কেউ আসবে, ওর পরিবারের কেউ আসবে না। এই মানসিকতাটা যে রয়েছে ভেরি নাইস, কিন্তু এটা জীবনে কোনোদিন সম্ভব নয়। ওই যে বললাম মানুষ অনেক কিছু চায়, আমিও তো অনেক কিছু চাই। আমাকে যদি এখন বলা হয় আমি অনেক কিছু চাই, কিন্তু আমি আমি ঘুমিয়ে ঘুমিয়ে চাওয়াটাই শেষ কথা নয়, কতটা পাবো সেটাও তো জন্মছক দ্বারা বলে দেওয়া যায়। এখানে ডেফিনিট ভাবে যেটা দেখা যাচ্ছে শ্বশুর বাড়িতেই যেতে হবে এবং টেটিয়া শাশুড়ির পাল্লায় পড়তে হবে, কেননা চন্দ্রকেতু, কেতু মানে স্যাটিসফ্যাকশন বিহীন শ্বশুর বাড়ি, তার মানে সেখানে আমি স্বাধীনভাবে বিরাজ করব, ইহজন্মে কোনোদিন সম্ভব নয়। এবার এই জাতিকাটির মায়ের প্রশ্ন, কন্যা ব্যবসা করতে চায়, স্বাবলম্বী হতে চায়, তার কি ব্যবসা করা যেতে পারে? এখন মনে রাখা দরকার খুব ইজিয়েস্ট ক্যালকুলেশন হয় আমার জন্মছকের মধ্যে বুধের অবস্থান কিরকম। আমার জন্মছকের মধ্যে বুধের অবস্থান জানান দিয়ে দেয় যে আমার ব্যবসা হবে কি হবে না। তারপর দেখতে হয় 1-7-10 কানেকশন, তারপর দেখতে হয় 7-10 কানেকশন, তারপর দেখতে হয় 7-11 কানেকশন, তারপর দেখতে হয় 7-5 কানেকশন। তার কারণ সফলতা 5 নাম্বার ঘর থেকে, সফলতাকে ত্বরান্বিত করে 11 নাম্বার ঘর থেকে। 7 নাম্বার ঘরটা হচ্ছে একত্রীকরণ। আমি মানে সো কল্ড আমি বিজনেসের কথাও বলতে পারি, আমি বিবাহের কথা বলতে পারি, নানান দিক দিয়ে সেইটা নিয়ে আমি আর বেশি আলোচনা করছি না। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি প্রথমেই বুধের অবস্থান, যা 7 নাম্বার ঘরেরই কিন্তু অধিপতি গ্রহ, তাই জন্যই মনটা আমার স্বাধীন স্বনির্ভর এই মানসিকতাটা রয়েছে।
কিন্তু আলটিমেট কিন্তু মেয়েটার টাই টাই ফিস। আলটিমেট মেয়েটা সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজতে হয়, আর রাত্রিবেলা শুতে যাবার আগে দাঁত মাজতে হয়। এই দুইবার দাঁত মাজাটাও মাঝে মাঝে ভুলে যায়। কেমন? যাই হোক, কিন্তু এই ইচ্ছেগুলো তার প্রখর হয়ে রয়েছে। তাহলে 7 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 7 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কন্যা এবং মিথুনের অধিপতি গ্রহ কিন্তু 12 নাম্বার ঘরে বসে রয়েছে। কিচ্ছু ক্যালকুলেশনের দরকার নেই, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এই মেয়েটির বিজনেস হবে না। এবং সবচেয়ে বড় কথা, এই মেয়েটি ওই যে বললাম আয়নার সামনে ওই যে আমি নাটা গাটা কালো খাড়া খাড়া চুল মনে করতাম দারুণ হ্যান্ডসাম লাগছে আমাকে, মেয়েটিও কিন্তু তাই মনে করে যে আমি স্বনির্ভর হব, দাঁড়াবো। আলটিমেট সবকিছুর জন্য যে যোগ্যতা লাগে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে এই এবিলিটিটাই কিন্তু তার মধ্যে নেই, সেটা যে কোনো দিক দিয়ে। শ্যাম্পু করলে মনে হবে তারকা রাক্ষসী, শুনতে খারাপ লাগছে কিন্তু এমন অনেক আমার স্টুডেন্টদেরকেই দেখিয়ে দেবো যে শ্যাম্পু করার পর কি সিল্কি তাদের চুল হয়ে যায়। এটা কিন্তু আমার ক্ষেত্রেও দেখেছি, শ্যাম্পু করার পর চুল ফুল সব দাঁড়িয়ে যায়, চুলটাকে বসানো কোনো মতেই যায় না। আমি নয় পুরুষের কথা বাদ দিন, আমি মহিলাদের ক্ষেত্রেও অনেকে দেখেছি যা শ্যাম্পু করলে মনে হয় যেন বাড়ি থেকেও মারা গেছে, ভয়ঙ্কর অবস্থা তার, কেমন শুকনো শুকনো লাগে। আবার অনেককে কত সুন্দর লাগে, লাল লাল চুল হয়ে যায়, মনে হয় যেন কি রে ভাই এইটা যেন আমাদের ওই কুয়োতে চান করা চুল হয়ে গেছে। কিন্তু আবার অনেককে কত সুন্দর লাগে। তাহলে কেন সুন্দর লাগছে? এটা কি এমনি সুন্দর লাগছে না, মেনটেন করার ব্যাপার আছে। শ্যাম্পু করা চুল মেয়েদের যখন গ্রীবা দিয়ে ঝুলে পড়ে তখন অটোমেটিকলি ও কেন এত সুন্দরী হলো, এটা কিন্তু বলতেই হয়, তাই না? তাহলে সৌন্দর্যের জায়গায় এটাকে অস্বীকার করে কোনো লাভ নাই, যেটা কিন্তু আপনার মেয়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। স্বাবলম্বী হওয়ার জন্য ওই যে বললাম যে আমার মধ্যে কি কোয়ালিটি রয়েছে, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, এর কোনো কোয়ালিটি নেই, কোনো কোয়ালিটি কিন্তু নেই। মুখের মধ্যে ফেস পাউডার মারলেই যদি সবসময় সবকিছু হয়ে যেত, এবং আমি যদি মানে বাপের পয়সায় খাচ্ছি আর বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে টিপছি আর সোশ্যাল মিডিয়াতে এক একটা ছবি দিচ্ছি, কেউ বলছে ফ্যান্টাস্টিক, দারুণ, লাভলি, তাই শুনে আমি মনে করতে পারছি যে আমি দীপিকা পাড়ুকোন হয়ে গেলাম, আর আমি মনে করলাম স্বনির্ভর হব, এবার আমি একটা নিজের এই করবো ওই করবো। এর জন্য যোগ্যতা লাগে, পরিশ্রম লাগে, আর তুমি কতটা যোগ্য, তুমি পরিশ্রম করছো কিনা তোমার ছক দ্বারাই যেটা বলে দেওয়া যায়। একটা মেয়ে যদি আমি স্বনির্ভর হব এবং তার জন্য নিজেকে যোগ্য করার জন্য লড়াই করে, ছক দেখার দরকার নেই, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তার বুথ স্ট্রং। চ্যালেঞ্জ, কেউ সেরকম নলেজ নেই, এমন অনেক ফুচকাওয়ালাকে আমি দেখেছি সেরকম নলেজ নেই, কিন্তু এমন এক একটা ফুচকা বানায়, এমন করে কথা বলে, তার কাছেই বারবার যেতে ইচ্ছে করে। বৃহস্পতি, আমার যে জ্ঞান আছে প্রফেশনালি কিভাবে ইমপ্লিমেন্ট করছি সেটাকে কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে সবসময় কিন্তু এই যে রবি, শুক্র, বৃহস্পতি, মঙ্গল দেখার প্রয়োজন হয় না। একটা মানুষের চালচলন দেখেই একটা মানুষ ভীষণ ডিসিপ্লিন, তার শনি কখনো নেগেটিভ হতে পারে না। একটা মানুষের জীবনে সুখ দুঃখ, অর্থ আসছে অর্থ চলে যাচ্ছে, ফ্লাকচুয়েশন, রবি নেগেটিভ হতে বাধ্য। একটা মানুষ একদম স্যাটিসফাই নয়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু তার কেতু নেগেটিভ হতে বাধ্য। একটা মানুষ যেখানে সুযোগ পাবো সেখানেই ছোবল মারবো, সেখানেই হাত বসাবো, চাই চাই চাই, রাহু অত্যন্ত পাওয়ারফুল হতে বাধ্য। একজন মানুষ দেখা গেল আমি একটা প্রেম করতে পারলাম না জীবনে, একজন দেখা গেল যে প্রত্যেকদিন এক একটা করে প্রেমিকা নিয়ে ঘুরছে, রাহু পাওয়ারফুল ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। একটা একটা ছেলে অথবা মেয়ের দেখা গেল বিয়ে করতে ভালো লাগছে না, দূর কাজ করতে ভালো লাগছে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, মা গো তোমার আমি স্পিরিচুয়াল হয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যাব, কেতু নেগেটিভ। তার মানে আমি বারবার ধরে বলেছিলাম কিনা যে কেতু নেগেটিভ হয়ে গেলে আমার মধ্যে আগ্রাসন, পাওয়ারের মানে পাওয়ার যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা কিন্তু হারিয়ে যায়। তাই জন্য একটি ছকের মধ্যে রাহুকে উচ্চস্থ থাকা ভীষণ প্রয়োজন, তা না হলে আমার আগ্রাসনটা আসবে না, তা না হলে আমার চাই, যে কোনো ভাবেই হোক চাই, ফাটিয়ে দেব, লড়াই চাই, এটা কখনো আসবে না। মঙ্গল যদি কখনো 12 নম্বর ঘরকে কানেক্ট করে বা মঙ্গল যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে একটা মানুষ রেগে গিয়ে খিস্তি মারবে, ঝাড় দেবে, কিছু করতে পারছে না বলে নিজের চুল ছিঁড়বে, দেখা গেল ঘরের সব জিনিসপত্র উল্টাচ্ছে। আবার মঙ্গল যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে সেই মানুষটা কিন্তু, সেই মানুষটারই যদি মঙ্গল পাওয়ারফুল হয়ে যায়, তাহলে আমার এই মাসে 50,000 টাকা ইনকাম হয়েছে,
আমি এর পরের মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবই। সবাই ঘুমোচ্ছে, সবাই ক্রিকেট খেলা দেখছে, সবাই রেস্ট নিচ্ছে, সে পরিশ্রম করেই চলেছে। এইটা লক্ষ্য করা যায়। তাহলে এটা আপনি অস্বীকার করতে কোনো রকম ভাবে পারেন না যে গ্রহের ইম্প্যাক্ট আমাদের জীবনে ভয়ঙ্কর রকমের। এবং আমি তো বললাম একটা মানুষকে স্টাডি করে আমি কি করে বলে দিতে পারি, আমি সেটা আজকে একটুখানি খানিকটা বলে দিলাম। একটা মানুষের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি, তার সৌন্দর্য, তার নলেজ নিয়ে প্রত্যেকটা গ্রহের অবস্থান বলে দেওয়া যায়। অন্তত পাওয়ারফুল না পাওয়ারহীন, বা নেগেটিভ না পজিটিভ অবস্থায় রয়েছে, ডিটেলিং করে দেওয়া যায়। তারপরে তো এক্সপেরিয়েন্স বাদবাকিগুলো রয়েছেই, কেমন? সুতরাং ডেফিনিট ভাবে বলা যায়, আমি অনেক ডিটেলিং করে দিলাম যে কন্যার কখনোই ব্যবসা হবে না। আজকের দিনে লিখে দিলাম। আপনি আর মুখের কথাই কি শেষ কথা? করে দেখান, করে দেখান, ও ব্যবসাটা করে দেখাক। মানে একটা ব্যবসা তৈরি করতেও কিন্তু সময় লাগে বা নিজস্বতা লাগে। মানে কেউ বসিয়ে দিল ব্যবসায়, সেখানে 100 থেকে দেখা গেল 0-তে চলে এলাম, সেটা আলাদা। ওই হয়তো 1 মাস বসে আস্তে আস্তে আমি ডিক্রিজ হচ্ছি কিন্তু বসে আছি, আমি বিজনেসম্যান, সেটা আলাদা। আর আমি একটা নর্মাল মানুষ। একটা বিজনেস করার আগে অনেক কিছু কিন্তু সৃষ্টি করতে হয়, মার্কেট ভ্যালু বা তার একটা অর্গানাইজেশন, একটা সম্পর্ক, কমিউনিকেশন, এইগুলোই তার মধ্যে আসবে না তো তারপর তো বিজনেস করা অনেক দূরের ব্যাপার। এই হ্যাঁ, আরেকটা তার ক্রাইটেরিয়া, বাড়ি থেকে কাছাকাছি বিয়ে করতে হবে। সত্যি এই মেয়েটাকে পেলে সত্যি প্রথমে জড়িয়ে ধরতাম, তারপর যে কি করতাম। মেয়েটির সরকারি চাকরি করবে, সরকারি চাকরি করবে বর, লম্বা হবে, ফর্সা হবে, সুন্দর দেখতে হবে, সে বলেছে, আমি বলছি না। আবার তারপর শুধু তুমি আর আমি, বাস, আর কোনো শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি কোনো কেউ কিচ্ছু থাকবে না। তার সাথে কি হবে, বাড়িটা খুব কাছে হবে। মানে ইচ্ছে হলো, বর দেখা গেল যে আজকে একটু 2 কিলো খাসির মাংস নিয়ে চলে এসছে, 1.5 কিলো বাড়িতেই পাঠিয়ে দিলাম। এইটাই তো আমি আজকালকার মেয়েদের মানে মানে কি বলবো, তাদের যে মানসিকতা এতটাই জেনে ফেলেছি, তাই জন্য আমাকে আর কিছু বলার প্রয়োজন হয় না। আমি তো বললাম, আপনি একটা কথা আপনি শুধু বলতে পারেন, কেননা মা তো, আপনি মেয়েকে এরকম বলছেন, কিন্তু আমি যেটা বললাম সেটা একটা ভুল বলে দেখান। আপনি যদি কখনো বলেন আমার মেয়ে কিন্তু ভীষণ সুন্দরী, আপনি যেটা বলছেন তা নয়, তাহলে ছবিটা দেবেন। এর আগেও কিন্তু আমি এরকম অনেক করেছি যে কেউ ভুলভাল কথা বলেছে, তারপরের প্রেডিকশনে একদম তুলে ধরে দেখিয়ে দিয়েছি। আমি তো বললাম, বলুন বলুন, যেইটা বলবেন প্রত্যেকটা আমি ডিটেলিং করে দেখিয়ে দেব। বাড়ির কাছাকাছি বিয়ে হবে, ভেরি নাইস। এইবার ভালো মতন লক্ষ্য করার ব্যাপার আছে, বৃহস্পতি দ্বারা 12 হাউস, বৃহস্পতি দ্বারা রাহুর কানেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃহস্পতি দ্বারা ফার্স্ট, 7 নম্বর ঘর দ্বারাও কিন্তু সেম। তাহলে বৃহস্পতি দ্বারা যদি লক্ষ্য করা যায়, 3 নম্বর ঘরে কিন্তু রাহু চলে আসছে। 3 নম্বর ঘর মানে পরিবার থেকে, আমি যেখানে জন্মেছি সেখান থেকে খুব একটা দূরে নয় 3 নম্বর ঘর, এটা সবাই জানে, এটা নিয়ে আর ডিটেলিং করছি না। কিন্তু সেখানে রাহু বসে আছে, সমসপ্তমে কিন্তু চন্দ্রকে হিট করছে ফার্স্ট। দ্বিতীয়ত বুধ কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু 12 নম্বর ঘরে মঙ্গলের ঘরে বসে রয়েছে। এবার 8:10, 11:4% মধ্যে দিয়ে পরিষ্কার সেই রাহুকে হিট করছে। তাহলে এর বিয়ে কমপক্ষে বললাম 200 থেকে 250 কিলোমিটার দূরে হবে। এর যা যা ক্রাইটেরিয়া বা যা যা ইচ্ছে, কোনো ইচ্ছেই কিন্তু আমি দেখতে পাচ্ছি তার ছকের মধ্যে সেই ইচ্ছেগুলো ফুলফিল হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। এবং অপ্রয়োজনীয় বেকার ইচ্ছে এইগুলোও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে বাড়ি থেকে কাছাকাছি কি বিয়ে হবে? না, বাড়ি যেখান এখন সে আছে সেখান থেকে 200 থেকে মিনিমাম 250 কিলোমিটার দূরে। সেটা কিন্তু 500 কিলোমিটার দূরেও হতে পারে, পরে আবার বলবেন না আপনি তো বলেছিলাম 200 থেকে 250, দেখা গেল 1000 কিলোমিটার দূরে। আমি বললাম 200 থেকে 250 মিনিমাম কিলোমিটার দূরে কিন্তু তার বিয়ে হবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। লম্বা ছেলে ছাড়া আমি বিয়ে করব না, মেয়েটি বলেছে। এইবার চলে আসি, তাহলে এইবার আমি বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে মঙ্গল 9 6 আর 8:4 এবং 12:11% মধ্যে দিয়ে কিন্তু 6 নম্বর ঘরকে হিট করছে। আবার চন্দ্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 11:9 6:1% মধ্যে দিয়ে 4 নম্বর 3 নম্বর 11 নম্বর ঘরকে হিট করছে। আবার যদি বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান দেখি তাহলে কিন্তু 11:8
6:2% মধ্যে দিয়ে 4 নাম্বার এবং 7 নাম্বার ঘর 8 নাম্বার ঘরকে হিট করছে। আবার আমি যদি 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, সেই বুধ এবং বৃহস্পতি, কেননা বৃহস্পতি দ্বারা হাজবেন্ড বিবাহিত জীবনকে বোঝা যায়, আর 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে বৃহস্পতি এবং বুধ 12 নাম্বার ঘরে বসে আছে, তাহলে 2:5 9:10% মধ্যে দিয়ে 7 নাম্বার ঘর কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আজকের দিনে ডেফিনিট ভাবে বলা যায় যে শ্যামবর্ণা মোটা স্থূল হবে এবং বেশ ভালো মোটা, আমার চাইতেও মোটা হবে, এবং 5 ফুট 7.5 থেকে 5 ফুট 9 ইঞ্চি, 5 ফুট 7.5 ইঞ্চি থেকে 5 ফুট 9 ইঞ্চি এবং মোটা শ্যামবর্ণা এই জাতিকাটির হাজবেন্ড হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি একটু মঙ্গলকে যদি দেখি, মঙ্গল 2:12 এবং 11:8% মধ্যে দিয়ে 5 নাম্বার 4 নাম্বার ঘর 10 নাম্বার ঘরকে হিট করছে, তাহলে বাড়ির মেজো ছেলে হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি রবিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করা যায়, তাহলে 7:5 12:10% মধ্যে দিয়ে শুক্র, ভাবগত বৃহস্পতি 2:1% মধ্যে দিয়ে রাহুকে হিট করছে, তাহলে শ্যামলা রং হবে এবং মাথার চুল কিন্তু কম হবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যদি বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করি, 4:11 এবং 10:7% মধ্যে দিয়ে 8 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার এবং 5 নাম্বার ঘর দেখা যাচ্ছে, তাহলে আলটিমেট কেমন পাত্রটিকে দেখতে হবে বুঝতে পারছেন, কিন্তু অত্যন্ত ফান্টুস মার্কা বা দেখানদারি ব্যাপার থাকবে। দেখা গেল তার বাবা দিয়েছে, মা দিয়েছে, বা হোয়াট এভার কেউ দিয়েছে, বা সে নিজে পিটিয়েছে 3-4টে সোনার চেন, দেখা যাবে গলার মধ্যে পড়ে থাকবে, গলার মধ্যে পড়ে থেকে দেখা যাবে পাউডার মাখছে, হাতের মধ্যে ব্রেসলেট, সত্যি কি মিথ্যে সেটা পরের ব্যাপার। এই যে ফান্টুস মার্কা ছেলে হবে, মানে দেখানদারিটা বেশি থাকবে। এমন অনেকে আছে কোটি কোটি 100 কোটি টাকা তাদের রয়েছে, বা শিক্ষার দিক দিয়ে কোন লেভেলের রয়েছে, কিন্তু দেখে বোঝা যায় না, অত্যন্ত সাদা মাটা কিন্তু তাদের বিহেভিয়ার বা চালচলন বা দেখানদারি, এর ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাইক চালাতে কিন্তু ভীষণ পছন্দ করবে, তার কারণ মঙ্গল 7-10 কানেকশন, বুধ এবং রবি 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু 2 নাম্বার ঘরকেই হিট করছে, তার কারণ রবি এবং রাহু 6-9 9 নাম্বার 7 নাম্বার 11 নাম্বার ঘর, তাহলে কিন্তু বাইক চালাতে ভীষণ পছন্দ করবে। আর না ক্লাব, পাড়া, হ্যাঁ, কোনো অনুষ্ঠান, রক্তদান শিবির, দুর্গাপূজা, কালী পূজা, শীতলা পূজা, হ্যান্ড পূজা, এইগুলো নিয়ে থাকে না এরকম, আমরা ছোটবেলাতে এমন অনেক দাদাদের দেখতাম, ক্লাব, তারপরে হচ্ছে ওই পাড়া, এইগুলো নিয়েই কিন্তু থাকতে বেশি মেতে থাকবে, বলা ভালো, থাকতে পছন্দ করবে না, মেতে থাকবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু বৃহস্পতি 12 নম্বর ঘরে 6-9 7 নম্বর 10 নাম্বার ঘরকে কিন্তু 9-3 কানেকশনের মধ্যে দিয়ে হিট করছে, সুতরাং এই কিন্তু এই যে মানে যে বেসরকারি চাকরি করবে তার বাইরে কিন্তু ক্যাটারিং এও কাজ করবে, এর ক্যাটারিং এর বিজনেস থাকবে তা নয়, কিন্তু দেখা গেল আমার ক্যাটারিং এর একটা বিজনেস রয়েছে, সেখানে দেখা গেল এই কোনো একটা কাজ করে, হ্যাঁ, দেখা গেল রাত্রিবেলায় ক্যাটারিং এর কাজ আছে, এরকম কিন্তু সাইট ইনকামের জন্য সে কাজ করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জাতকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মানে এই জাতিকার যে হাজবেন্ড হবে, সেই হাজবেন্ডের কিন্তু কোনো একটা প্রেম, ছোটবেলায় হোক, কিশোর বয়সে হোক, তরুণ বয়সেই হোক, যাই হোক, প্রেমও নয়, একটি মেয়েকে আমি ভালোবাসি, সেই মেয়েটি আমাকে পাত্তাই দিল না, আমি তার জন্য শরীর খইয়ে খইয়ে রাত্রি জেগে জেগে, হ্যাঁ, তারপরে দেখা গেল ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একেবারে মানে ফার্স্ট্রেশনে চলে গেলাম, আহা সে আমার হলো না, এই গানগুলো আমার এখন মনে পড়ছে না, অরিজিৎ সিং এর তো প্রচুর গান আছে এরকম গান, বা মান্না দে ফান্না, আমার প্রচুর গান আছে, বাস আমার আর হলো না, বলেছিলে তাই চিঠি লিখে যাই কথার সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে, আঁখি বলে কত দূরে, তুমি আজ কত দূরে। হ্যাঁ, সেরকম ওয়ান সাইড প্রেম ছিল, একে কেউ ভালোবাসেনি, কিন্তু এই অন্য আরেকজনের যাকে ভালোবেসেছে সে একে পাত্তাও দেয়নি, কিন্তু তার জন্য একেবারে নিজেকে খইতে 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 দেহ থেকে মন থেকে অনেক কিছু ক্ষয়ে ফেলেছিল। তুমি জিজ্ঞেস করা বলতে এরকম পাত্র তোমার জীবনে নিশ্চয়ই আসবে, এবং তুমি তখনই বুঝতে পারবে। এখনো তো এই ধরনের পাত্র আসেনি, কেননা এখন তুমি ঋত্বিক রোশনের মতন, যদিও ঋত্বিক রোশন সরকারি চাকরি কোনোদিন করেছে বলে মনে পড়ছে না, মানে ওই টাইপের ওরকম সুদর্শন সরকারি চাকরি, কিন্তু পরবর্তীকালে তুমি নিজেই বুঝতে পারবে যে আমি কি জিনিস, তুমি পরবর্তীকালে নিজেই বুঝতে পারবে যে এই বুড়োটা কি ভয়ঙ্কর, যেইটা তোমার 1 বছর পর 1.5 বছর পর হবে, এখনই আমি সেটা তোমাকে বলে দিচ্ছি। কেমন
তবে একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি, বেসরকারি চাকুরি যে করবে এই ছেলেটি, এর সাথে যখন তোমার পরিচয় হবে, দেখা হবে, এবং এর সাথে যখন তোমার বিয়ে হবে, তখন বুঝতে পারবে একে ভীষণ রকমের হেল্প কিন্তু এর বড় ভাই করবে। হ্যাঁ, চাকরিতে যে খুব বেশি টাকা পয়সা পাবে তা নয়, বিয়ের পর সংসার চালানো, বউকে নিয়ে ঘুরতে যাওয়া, বা এই তার ভাইকে গিফট দেওয়া, সাহায্য করা, বা অর্থনৈতিক দিক দিয়েও সাহায্য করা, বা কোনো একটা প্রপার্টি রয়েছে সেটা এখানে ভাইয়ের নামটাও ঢুকিয়ে দাও, এই, বা ক্যাটারিং এর বিজনেসের ক্ষেত্রে দেখা গেল ভাইকেও একটুখানি পার্টনার করে নাও, এই ধরনের অনেক কিন্তু সাপোর্ট কিন্তু তার বড় ভাই করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, নানান দিক দিয়ে সাপোর্ট করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার তোমার শাশুড়ি মায়ের দিকে চলে আসি। এই যে চন্দ্র এবং কেতু কেন্দ্র ধরে 5 নম্বর এবং 11 নম্বর, 5:11, 12:2% মধ্যে দিয়ে 1 নাম্বার, 8 নাম্বার, 12 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং পাত্রর মা কিন্তু ভয়ঙ্কর হবে, এখানে ক্যালকুলেশনটা করা রয়েছে, তাই জন্য আমি গল্পের ছলেই এবার বলি, তাহলে শুনতে ভালো লাগবে। পাত্রর মা কিন্তু ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর, মানে এমন হবে, আমার বাড়ি, এখানে আমার বর, আমার ছেলেরা, তুমি বাইরে থেকে এসছো, তুমি যেটা ভাবছো, ওহ আমি একদম স্বাধীনভাবে উড়বো, বর আমাকে শুধু আদর করে যাবে, বর এসে সব টাকা পয়সা দিয়ে দেবে, আর আমি শুধু মস্তি করে দেবো, পুরো অপোজিট হয়ে যাবে। হ্যাঁ, সেখানে কিন্তু একটা কাজ করতে গেলেও মা করব, মা বলবে না, করবে না, হ্যাঁ করো, তখন তুমি করবে, না করবে না, মানে মায়ের আদেশ ছাড়া, বললাম তো, মানে ঘরের মধ্যে একটা পাতা পর্যন্ত পড়ে না, আমি যেটা লক্ষ্য করতে পারছি। এরকম ধরনের ডেঞ্জারাস মা হবে, কিন্তু ডেঞ্জারাস মা হবে, এবং তুমি দেখবে বাম পাটা, বা যে কোনো একটা পা, কিন্তু মূলত বাম পাটা একটু করে খোঁড়া বা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে না, ভয়ঙ্কর শাশুড়ি মা হবে তোমার, ভয়ঙ্কর শাশুড়ি মা। যেইখানে তুমি বিয়ে করে যাবে, বিয়ের পর যাবে, সেখানে তোমার ইচ্ছেতে মানে একটা এই দিক থেকে ওই দিক কোনো কিছু করতে পারবে না, এটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার যার সাথে বিবাহ হবে, পাত্রের কিন্তু নানান রকম রোগ থাকবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, বন্ধু মহল থাকবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি, বন্ধুরাই সবকিছু হবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু পাত্রর অনেক রোগ থাকবে, এবং সেটা আস্তে আস্তে যত বয়স বাড়বে ক্রমশ প্রকাশ্য হবে। এই জাতকটি কিন্তু তোমার যিনি হাজবেন্ড হবে অত্যন্ত উগ্র হবে, আমি এটা লক্ষ্য করতে পারছি, অত্যন্ত ক্রোধী হবে, এটা আমি লক্ষ্য করতে পারছি, হট টেম্পার হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, আর মারাত্মকভাবে নেশা করার অভ্যেস থাকবে। আর সবচেয়ে বড় কথা, এই যেইগুলো রয়েছে, উগ্রতা, ক্রোধ, হট টেম্পার, হ্যাঁ, নেশা করার অভ্যেস, এইগুলো কিন্তু না সে স্বীকার করতে চাইবে না, সবচেয়ে বড় কথা। এবং এইগুলো করার পর সে মিথ্যে কথা বলতে পারে, না রে একজনের বাড়িতে গেলাম এমনি একটু খাইয়ে দিল, অথচ দেখা যাচ্ছে বেশ বোতলের পর বোতল ঢেলে পেক মেরে মেরে শেষ করেছে। হ্যাঁ, এটা কিন্তু নেশা করার মারাত্মক অভ্যেস থাকবে, এবং নেশার পেছনে কিন্তু তার ইনকামের অনেকটা ব্যয় করে দেবার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন আইডেন্টিটি ক্রাইসিস তোমার হাজবেন্ডের মারাত্মক থাকবে, মানে আমি যেটা চাই সেটাই হবে। মা বলেছে সোমবার দিন নিরামিষ, মা বলেছে শনিবার দিন নিরামিষ, এবার তুমি বললে আরে আজকের দিনটা তো আমার জন্মদিন বা আমাদের বিবাহের দিন, আজকের দিনটা নিরামিষ কেন হতে যাবে? এমনি না, মা বলেছে শেষ কথা, মা যখন বলেছে শেষ এবং ফাইনাল কথা, আর কোনো কথা হবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিসও কিন্তু মারাত্মক থাকবে। মা মুরগির মাংস পছন্দ করে না, জানো তো, আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায়, আমি তো মফস্বলে মানুষ, আসানসোলের ভেতরে মফস্বলে, সেখানে মুরগি নিয়ে পাড়ায় ঢোকা যেত না, মুরগির মাংস খেতে হলে অঞ্চলের বাইরে গিয়ে খেয়ে এসো। এটা কিন্তু মানে শুধুমাত্র আমার ওই জায়গায় নয়, আসানসোলের বেশিরভাগ জায়গায় ছিল, যে মাংস বলতে আমরা ওই মানে মানে মটনকেই বুঝি আর কি। চিকেনকে কখনো কিন্তু মাংসের পর্যায়ে ফেলা হতো না। চিকেন খেলে, বা চিকেন কেউ যদি কখনো বাইরে গিয়েও রান্না করতো, রান্না ফান্না করে তারপরে কিন্তু স্নান টান করে তারপর তুমি কিন্তু ওই পাড়ায় আসবে, অঞ্চলে আসবে, ঘরে তো তারপরে আসবে। আর ঠিক সেরকম ধরনের কিন্তু, বুঝতে পেরেছো? মনে করো মা কোন রকমের মুরগি টুরগি খায় না, এবার তোমার দেখা যাচ্ছে মুরগির ট্যাং তোমার প্রিয়, কোনো মতেই তুমি সেটা বাড়িতে খেতে পারবে না, তোমার মায়ের কাছে এসে তখন মা রেঁধে দেবে, তখন খেতে হবে। যেটা আইডেন্টিটি ক্রাইসিস এবং মাতৃভক্ত। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি?
মানে সন্ধ্যেবেলা থেকে সিরিয়াল শুরু হয়ে গেল, বাস এ ওর বউকে ধরে টানছে, এ ওর হাজবেন্ডকে ধরে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তোমার ইচ্ছে হলো একটু সিনেমা দেখি, দেখতে পাবে না। মায়ের এখন সিনেমা দেখা, এই সিরিয়াল দেখার সময়, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার বিয়েটা কিন্তু দেখবে তুমি মিলিয়ে নিও, বললাম তো তুমি মিলিয়ে নিও। একটা মানুষ আমাকে আপনি ঈশ্বর তুল্য বা গড অফ অ্যাস্ট্রোলজি বলতে, ও বলতেই পারে, 10টা মানুষও বলতে পারে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এমনি এমনি 6 বছর ধরে বলে না। তুমি মিলিয়ে নেবে 2024 সালের 17 সেপ্টেম্বর থেকে 2025 সালের 9 মার্চ, এই সময়ের মধ্যে কিন্তু, তার মানে এমন কিছু দেরি নয়, এই রিসেন্ট দেখা পেলে বলে বা যে কোনো ভাবেই হোক তুমি দেখবে এই বিয়েটা করতে বাধ্য হবে, হ্যাঁ বিবাহ হবে এই বছর 17 সেপ্টেম্বর থেকে এর পরের বছর 9 মার্চ, 9 মার্চ থেকে 9 মে, ওই মার্চ মে এর মধ্যেই আর কি তোমাদের বিবাহ হবে। তাহলে এই বছরের মধ্যেই সব পাকা দেখা ফেকা সবকিছু কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার তোমার ছকে যদি আমি চলে আসি, তাহলে 5 নাম্বার ঘরটা হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু শনির ঘরে গিয়ে বসে রয়েছে, শনি আবার শুক্রের সাথে বসে রয়েছে। আবার ফিজিক্যালি শনি সমসপ্তমে 5 নম্বর ঘর মঙ্গলকে, মেষের ঘরকে কিন্তু দৃষ্টি দিচ্ছে। সন্তান হতে গিয়ে মারাত্মক প্রবলেম হওয়ার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে আমি যদি চন্দ্রকে লক্ষ্য করি, চন্দ্র কেতুযুক্ত এবং হিট করছে কোথায়, শনি এবং রবি এবং রাহুর অবস্থান সবচেয়ে এফেক্টেড হয়ে যাচ্ছে 7 নাম্বার ঘর এবং বৃহস্পতি। তাহলে তোমার মাও কিন্তু একটা জিনিস, যিনি আমাকে প্রেডিকশনটা করতে দিয়েছেন তিনিও একটা ভয়ঙ্কর জিনিস। তিনি কিন্তু এত সারাক্ষণ তোমার নামে, তোমার কানে দেখবে কুমন্ত্রণা দিয়ে যাবে, সারাক্ষণ তোমার কানে কুমন্ত্রণা দিয়ে যাবে, বিশেষ করে বিবাহের পর সারাক্ষণ দেখবে শাশুড়ি মায়ের সাথে তোমার বন্ডিং বা তাকে মা বলেই ডাকতে ইচ্ছা করবে না, তোমার মা কানে কানে এত কুমন্ত্রণা দিয়ে যাবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এই জাতিকাটি কিন্তু যার প্রেডিকশনটি করছি বারংবার মায়ের বাড়িতে আসবে, কিছু হলো আমি মায়ের বাড়িতে চললাম, কিছু হলো আমি মায়ের বাড়িতে চললাম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে মারাত্মক প্রবলেম এবং ডিভোর্স অনিবার্য। কেন? খুব ইজিয়েস্ট ব্যাপার, 12 নম্বর ঘরে বুধ চলে এসছে, সেই বুধ 6-9 কানেকশন চন্দ্র এবং কেতুর দ্বারাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে। তাহলে আমার যে নিজস্ব বুদ্ধি বা আমার সাথে আমি একটা কোনো প্রবলেমে পড়েছি, সেখান থেকে সাইড ট্যাকেল করে বেরিয়ে যাব উপস্থিত বুদ্ধির জন্য, এই জায়গাটাকেই কোলাপস করে দেবে, এই জায়গাটাকেই নেগেটিভ করে দেবে কিন্তু এই জাতিকাটির মা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট। আর বৃহস্পতি 12 নাম্বার ঘরে বসে আছে, 4 নাম্বার ব্যক্তিগত জীবন সংসারের ক্ষেত্র এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে বসে আছে। এই নেগেটিভিটি যদি অফ না করা হয়, তাহলে এর জীবনে প্রথমত হচ্ছে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই নেগেটিভিটিটা না কাটালে বিয়ে হতে চাইবে না, এই ধরনের পাত্র দেখা পাবে কিন্তু সঠিক মতন বিয়ে হতে চাইবে না, কোনো না কোনো ভাবে আটকে পাবে, এবং যদি বিয়েও হয়ে যায় তাহলে কিন্তু ডিভোর্স অনিবার্য, ডিভোর্স অনিবার্য, সেপারেশনও নয়। তার কারণ বৃহস্পতি দ্বারা মেয়েদের হাজবেন্ড, বিবাহিত জীবন সবকিছু দেখা হয়। সুতরাং 12 নম্বর ঘর এবং যেহেতু 9-6 7 নাম্বার ঘর, এবং আমি যে বললাম 7 নাম্বার ঘরটাকে নেগেটিভ করে দিচ্ছে, এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ জীবনে কোনোদিন কিন্তু সার্ভাইভ করবে না, বা বিবাহিত জীবনটা ঝগড়া হতে হতেও এগিয়ে যাবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি বলে দিচ্ছি 9-6 কানেকশন ক্যালকুলেশন করাই রয়েছে। 2026 সালের 9 জুনের পর থেকে কিন্তু সেপারেশন তৈরি হবে এবং পরবর্তীকালে কিন্তু ডিভোর্স হয়ে যাবে। প্রথমে তো সেপারেট হতে হবে, একদম মুখ দেখা বন্ধ, সেটা 2026 সালের 9 জুনের পর থেকে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 6369। আচ্ছা, এইবার যেটা আমি খুব ভালো মতন দেখতে পাচ্ছি, আমি এক কথাই বলে দিই, এগুলো বারংবার ধরে বলেছি, মনোটোনাস শুনতে লাগবে। জাতক এই জাতিকাটি যদি 10টিও বিয়ে করে, তাহলে একটি বিয়েতেও কিন্তু, যদিও একাধিক বিবাহ নেই, কিন্তু বিবাহিত জীবনে আবার ডিভোর্সও রয়েছে, কাজে জোর করে করে বিয়ে পরবর্তীকালে দিলেও দিতে পারে যদি নেগেটিভিটি অফ না করে। যদি যে কোনো বিবাহই হয়, সেই বিবাহে স্বামী স্ত্রীকে নিয়ে আলাদা এককভাবে নিউক্লিয়ার ভাবে থাকবে না। যদি 10টা বিয়েও মেয়েটির হয়, কেন হবে বোঝাতে পারলাম, জোর করেও যদি হয়, এরকম কোন বিবাহেতে কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে না যে বর বিবাহের পরে বলল আমার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছি কাজে, চলো তোমাকে নিয়ে যাই, সেখানে তুমি এবং আমি থাকবো বা দুজনে মিলে একসাথে থাকবে, এরকম সিচুয়েশনই ক্রিয়েট হবে না যখন 8 নাম্বার ঘরে চন্দ্র কেতু রাহু এবং রবি এবং শনির ঘরকে
নেগেটিভ ভাবে হিট করেছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচাইতে নেগেটিভ যেটা দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রীর উভয়, এই মেয়েটিরও কিন্তু স্বভাব একদম ভালো নয়, একদম স্বভাব ভালো নয়, বা বিবাহের পরে দুজনেরই স্বভাব হবে যে রেগে গিয়ে কিন্তু দেখা যাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। শুধু বরটা শালা শুয়ার কুত্তা বলবে না, এই মেয়েটিও কিন্তু আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গাল দেবে। সেগুলো এখানে বললে পরে আমার দেখা গেল যে আমার ইউটিউব চ্যানেলটাই ব্লক হয়ে যাবে, তাই জন্য বলছি না। দুজন দুজনকে মারবে, বর বউয়ের গালে এক থাপ্পড় মারবে, বউ চুল ছিঁড়ে দেবে, বর বউকে ঘুম করে এক ঘুষি মারলো, বউ পা দিয়ে ভাগ করে দেখা গেল পেটে এক লাথি মেরে দিল। কেননা দেখতে পাচ্ছিস, হয়তো শুনে আপনারা হাসছেন বা মনে হবে এই কি রে বাবা, কিন্তু এই ধরনের শুধু বর মেরে যাবে, আর অবলা বউ তা নয়, কিন্তু বউ উদম মারবে, বর উদম মারবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে এই নেগেটিভিটিকে অফ না করে বিয়ে করলে একটা বছরও যদি টেকে বিয়ে, মানে ওই আমাদের 2026-এর 9th জুন এর পরে আমি সেপারেশন দেখছি, তার আগে কিন্তু উদম মারপিট হবে, WWE ঘরের মধ্যে প্রত্যেকদিন বিছানার মধ্যে হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গায়ে হাত তোলার মারাত্মক রকমের কিন্তু স্বভাব থাকবে। আরেকটা কথা বলি যে সেক্সুয়াল দিক দিয়েও যদি দেখা যায়, ছেলেটা কিন্তু ভীষণ উগ্র, এবং সবসময় মনে রাখার প্রয়োজন আছে 8 নাম্বার ঘর দ্বারা কিন্তু 8 নাম্বার আমার জন্মছকের 8 নাম্বার ঘর দ্বারা আমার বিছানা সুখকেও কিন্তু বোঝায়, আর 4 নাম্বার 11 নাম্বার 12 নাম্বার এইগুলো কিন্তু পার্ট অফ সেক্সকেও বোঝায়। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেক্স যৌনতা তো থাকবেই, কিন্তু এই অত্যন্ত না, ছেলেটি অত্যন্ত উগ্র হবে, এবং দেখা গেল কোনো ব্লু ফিল্ম দেখলো, কোনো রকমের কোনো টেকনিক শিখলো, এবার তা বউয়ের উপর ইমপ্লিমেন্ট করবে, বা বউকে দেখিয়ে ইচ্ছাকৃত বলবে তুমি এই ধরনের টেকনিক গিয়ে করো। কিছু মনে করবেন না, এগুলো বলে নেওয়াটা ভালো, তার কারণ সেক্স এডুকেশন এবং সেক্স একটা অত্যন্ত পাওয়ারফুল, আমি বারবার ধরে বলেছি, মানব জীবনের ক্ষেত্রে, মানব জীবন কেন, প্রাণী সত্তার ক্ষেত্রে, জীব কুলের ক্ষেত্রে সেইটা ভুল ইমপ্লিমেন্ট করবে, এবং এই জায়গাটাও কিন্তু হয়তো দুজনেই তখন খুব আনন্দ পাবে, এন্টারটেনমেন্টের জায়গাটা ফার্স্ট ক্লাস, কিন্তু এই উগ্রতাটা কিন্তু সম্পর্কের মধ্যে ছড়িয়ে পড়তে পড়তে শুধু আর সেক্সের মধ্যে তখন থাকবে না, তখন সম্পর্কের মধ্যে দৃষ্টিভঙ্গির দিক দিয়ে তারপরে দুজন দুজনকে যখন কথা বলবে, তখনও দেখা গেল যে এমনি কোনো ঝগড়াঝাটি নেই, তবুও কিস্তি মেরে মেরে কথা হচ্ছে, চারিদিক থেকে এই নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? যে মা আমাকে তার মেয়ের প্রেডিকশনটি করতে বলেছিলে, আমি প্রেডিকশনটি করলাম। আমি তোমাকে আবার বলছি, নেগেটিভিটি খণ্ডন না করে, নেগেটিভিটি খণ্ডন কিন্তু আমি তখনই করব যদি মেয়েটি বলে, তোমার মেয়ে বলে আমি স্যারের কাছে নিজেকে সমর্পণ করলাম। কেননা মেয়েটির কিন্তু বাচন বচন, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, স্বপ্ন দেখা, এই সব কিছুকে কিন্তু যথাযথ করতে হবে। গুরুর ভীষণ প্রয়োজন কিন্তু, বুঝতে পেরেছো? গুরুর কিন্তু ভীষণ প্রয়োজন, শিক্ষকের ভীষণ প্রয়োজন। পরিশেষে একটা ছোট্ট গল্প দিয়ে আজকের এই অনলাইন প্রেডিকশনটা শেষ করব। একটা বাঘ একটা গরুকে তাড়া করেছে, গরুটা ছুটছে, বাঘও ছুটছে, এবার বাঘটা গরুটাকে ধরে চিবিয়ে খাবে। একটা ডোবা মতন আছে, সেখানে শুধু পাঁকে পরিপূর্ণ, সেখানে গরুটা দৌড়াতে দৌড়াতে চলে গেছে, গিয়ে মাঝপথে গিয়ে দাঁড়িয়ে থেমে গেছে আর কি, পাঁকের মধ্যে পাটা ঢুকে গেছে, আটকে গেছে, আর নড়তে পারছে না। বাঘটা ভেবেছে এইবার আমি গিয়ে খাবো, বাঘও সেখানে নেমেছে, নেমে বাঘটা নেমেই কিন্তু ওইখানে বাঘের খাবার ওজন আছে তো, সেই যে পাঁকটা, সেই পাঁকের মধ্যে পাটা ঢুকে গেছে, আর নড়তে পারছে না। এবার বাঘটা বলছে দাঁড়া, তুই ভাবছিস কি আমি আস্তে 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 তোর কাছে যাব, তুইও আটকে গেছিস আমিও আটকে গেছি, এবার আমি আস্তে আস্তে যে করে ভাবি হোক আস্তে 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 একটা না একটা সময় তো তোর কাছে যাবই, তোকে আমি খাবই। তখন মানে বাঘটা গরুটাকে বলছে, আর গরুটা তখন বলছে আরে তোর গুরু আছে? তখন বলছে মানে, বলছি আমি বলছি যে তোর কোনো গুরু আছে? গুরু আছে, প্রভু আছে, টিচার আছে? তখন বলছে না, আমি নিজেই আমার গুরু, আমি নিজেই আমার প্রভু। তখন বলছে তাই, তাহলে এবার দেখ। বলে কি দেখাবি? 5 মিনিট আমাকে দেখতে না পেয়ে আমার প্রভু, আমার গুরু, মানে আমি যার কাছে আছি, সে দৌড়ে আসবে যে আমার গরুটা কোথায় হারিয়ে গেল, এসে দেখবে যে আমিও দাঁড়িয়ে রয়েছি, তুইও দাঁড়িয়ে রয়েছিস, আমাকে উদ্ধার করবে, আর তোকে তখন সকলে মিলে মারবে। সুতরাং মনে রেখো, গুরুর ভীষণ প্রয়োজন, প্রভুর ভীষণ প্রয়োজন, টিচারের ভীষণ প্রয়োজন, পথ প্রদর্শকদের ভীষণ প্রয়োজন, যে তোমাকে পথ দেখাবে। আমার আজকের এই প্রেডিকশনটিকে ভুলভাবে নিও না। যদি কোনোভাবে তোমাকে বা তোমার মেয়েকে আমি আঘাত দিয়ে থাকি, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। আজকের মতন এইটুকুই। নমস্কার।